গল্পটি হচ্ছে ৮ বছর বয়সী এই ছোট্ট ছেলেটির নাম জিহো। ১ বছর আগে তার মা মারা গিয়েছে। তার মা তাকে একটি গল্পের বই দিয়েছিল। বইটির নাম ছিল মেঘের রাজ্যের রূপকথা। ছোট্ট ছেলেটি সেই গল্পটাকে মনে প্রাণে বিশ্বাস করত। বইয়ে লেখা ছিল স্বর্গ আর মর্ত্যের মধ্যবর্তী একটি জায়গা আছে যার নাম মেঘের রাজ্য। স্বর্গে যাওয়ার আগে পূর্বস্মৃতি ভুলে যাওয়া অবধি লোকেরা এখানে থাকে। সেই মেঘের রাজ্য থেকে একটি মা পেঙ্গুইন তার বাচ্চাটিকে দেখতো আর কান্না করত। ১ বছর পর যখন বর্ষাকাল শুরু হয় তখন সে বর্ষার ট্রেনে উঠে পড়ল। ট্রেনটি ছোট্ট একটা স্টেশনে এসে পৌঁছালো। হঠাৎ সে একটি বাচ্চার কান্না শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখতে পেল তার বেবি পেঙ্গুইন হলুদ রেইনকোট পরিহিত অবস্থায় কাঁদছে। সে স্টেশনে বসেই তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এরপর মা আর বেবি পেঙ্গুইন একসাথে থাকতে লাগলো। মা তাকে মাছ ধরতে শেখায়, খেলাধুলা করতে শেখায়, আরও শেখায় পড়ে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। শীঘ্রই বর্ষাকাল শেষ হয়ে আসে। মেঘের রাজ্যের পরী এসে মা পেঙ্গুইনের কানে ফিসফিসিয়ে বলতে থাকে, মেঘ কাটার আগেই তোমাকে ফিরে যেতে হবে। এ কথা শুনে মা পেঙ্গুইনটির খুব কষ্ট হয়। বাচ্চা পেঙ্গুইনটি তার মার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। তার হাসি মাখা মুখে একে অপরকে বিদায় জানায়। এরপর থেকে মা পেঙ্গুইনটি মেঘের রাজ্য থেকেই তার বাচ্চাটিকে দেখে, কিন্তু এখন আর সে কাঁদে না, কারণ বাচ্চাটা এখন নিজেই সবকিছু করতে পারে। বইয়ের গল্পটি এখানেই শেষ হয়। জিহো অন্ধকার রুম থেকে বাহিরে তাকিয়ে দেখে তার বাবা বসে কান্না করছে এবং তার মায়ের ছবির পাশে অনেক ফুল রাখা হয়েছে। অর্থাৎ সেদিন তার মা মারা গিয়েছিল এবং তাদের আত্মীয় স্বজনরা একে অপরকে বলে, বাচ্চাটা জন্ম হওয়ার আগেই মেয়েটা ভালো ছিল, বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই সে অসুস্থ হতে শুরু করে। এসব শুনে জিহোর খুব মন খারাপ হয়। সে ভাবে তার জন্ম না হলে তার মাকে হয়তো আর চলে যেতে হতো না। জিহো তার বাবার সাথে সিওল শহরের পাশে একটি গ্রামে বসবাস করে। তার বাবার নাম উজিন। সে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের একজন সাধারণ কর্মচারী। সে প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে ওঠে এবং তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানের অর্ধেক কাজ শেষ করে আবার বাড়ি ফিরে আসে তার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাড়ি ফিরে এসে প্রায় সময় সে জিহো মানে তার ছেলেকে খুঁজে পায় না, কারণ সে তার মায়ের ওয়ার্ড্রপের ভেতরে গিয়ে মায়ের কাপড় জড়িয়ে শুয়ে পড়ে। জিহো ঘুম থেকে উঠে সে প্রত্যেক দিন আবহাওয়ার নিউজ দেখে। একদিন নিউজে বলা হয় খুব শীঘ্রই বর্ষাকাল চলে আসবে। এতে জিহো প্রচন্ড খুশি হয় এবং সে তার বাবাকে জিজ্ঞেস করে বর্ষাকাল কবে আসবে, কারণ বর্ষাকাল শুরু হলেই মা চলে আসবে। এটা শুনে উজিনের খুব মন খারাপ হয়। রূপকথার গল্প কখনোই বাস্তবে পরিণত হয় না, আর সোহা মানে জিহোর মা কোনদিন তাদের মাঝে ফিরে আসবে না। জিহো বলে তার মা তাকে প্রতিজ্ঞা করেছিল যে সে অবশ্যই ফিরে আসবে, আর তার গল্পের বইয়ের মধ্যেও ঠিক এমনটাই লেখা ছিল। উজিন বলে, এখন তাড়াতাড়ি স্কুলে চলো, বর্ষাকাল আসুক তখন দেখা যাবে। তারা প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার আগে সোহার ছবিতে চুমু খায়। জিহো প্রতিদিন রেইনকোট পরে স্কুলে চলে আসে। সে ভাবে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এবং বৃষ্টি নামার সাথে সাথে সে তার মাকে খুঁজতে স্টেশনে চলে যাবে। এজন্যই সে রেইনকোট পরে চলে আসে। উদিন জিহোকে স্কুলে নামিয়ে দিয়ে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়। সে তার ছেলেকে বলে যায় প্রতিদিনের মতো আজও যেন স্কুল শেষ করে সে তার আঙ্কেল হংগু এর বেকার শপে চলে আসে। আসলে জিহো প্রত্যেক দিন স্কুল শেষে হংগু এর দোকানে আসে এবং তার বাবা কাজ শেষ করে বাড়ি ফেরার সময় জিহোকে হংগু এর দোকান থেকে নিয়ে যায়। হংগু হচ্ছে উজিনের ছোট্টবেলার বন্ধু হংগু তার দোকানে কোনো মেয়ে কাস্টমার দেখলেই তাকে উজিনের জন্য পছন্দ করে। আসলে সে তার বন্ধু উজিন এবং তার ছেলের একাকিত্বকে আর মেনে নিতে পারছিল না। স্কুল শেষে জিহো তার দোকানে চলে আসে।
তাকে বলে আগামীকাল তাদের স্কুলে একটি দৌড় প্রতিযোগিতা হবে, সেখানে বাচ্চাদের সাথে তাদের পরিবারের কেউ একজনকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এই নিয়ে জিহোর মন খুব খারাপ ছিল, কারণ সে জানতো তার বাবা দ্রুত দৌড়াতে পারে না। তখন আঙ্কেল হংগু তাকে বলে জিহোর পক্ষ থেকে সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিহো বলে, আপনার পেট অনেক মোটা, আপনি দৌড়াতে পারবেন না। তখন মিস্টার হংগু বলে, আমার পেট মোটা হলেও আমার পাগুলো কিন্তু বেশ লম্বা। এই শুনে জিহো খুব খুশি হয়, তাহলে রেসটা আমরাই জিতবো। তখন উজিন সেখানে চলে আসে, বলে আগামীকাল স্কুলের দৌড় প্রতিযোগিতায় তার সাথে আঙ্কেল হংগু অংশগ্রহণ করবে। উজিন হংগুকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল, তখন হংগু তাকে বলে, আজ দোকানে একজন সুন্দরী মেয়ে এসেছিল, ওজিন চাইলে তার সাথে ডেট করতে পারে। এই কথা শুনে ওজিন খুব বিরক্ত হয় এবং চলে যায়। জিহো স্কুলের অনুষ্ঠান শুরু হয়। মিস্টার হংগু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে। মিস্টার হংগু তার প্যান্ট পেটের উপর পর্যন্ত পরে নিয়েছিল দেখে জিহো এবং তার সকল বন্ধুরা ভাবে মিস্টার হংগুয়ের পা সত্যিই অনেক লম্বা। কিন্তু ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ রেসে অংশগ্রহণ করতে পারবে না। তাই জিহো যখন তার ইউনিফর্ম নিয়ে দিচ্ছিল তখনই উজিন চলে আসে এবং প্রতিশ্রুতি দেয় দ্রুত দৌড়াতে না পারলেও সে সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের স্কুলের এই রেসের নিয়ম হচ্ছে প্রথম অর্ধেকটা স্টুডেন্টকে দৌড়াতে হবে এবং বাকি অর্ধেকটা দৌড়াবে গার্জিয়ান, যাকে রিলে রেস বলা হয়। কিন্তু দৌড়ানোর সময় জিহোর হাত থেকে লাঠিটা পড়ে যায় এবং সে সেটা কুড়িয়ে নিয়ে আবারও দৌড়ানো শুরু করে এবং সবার শেষে গিয়ে তার বাবার কাছে পৌঁছায়। এতে তার মনটা প্রচন্ড খারাপ হয়। উজিন পিছনে ফিরে দেখে জিহো মন খারাপ করে আছে। ছেলের মন ভালো করার জন্য সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে এবং সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। এই দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ফিনিশিং লাইনের ঠিক আগ মুহূর্তে এসে সে মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় তারা দুজন বাড়ি ফিরছিল। জিহো তার বাবাকে বলে, মায়ের মতো তুমিও চলে যেও না। ছেলের কথা শুনে উজিন খুব কষ্ট পায়। সে তার ছেলেকে প্রমিস করে বলে সে তাকে ছেড়ে কখনোই যাবে না। এ কথা শুনে জিহো খুব খুশি হয়। জিহো বলে, চলো আমরা বাড়ি গিয়ে আমাদের কম্বলগুলো ধুয়ে দিই। উজিন বলে, কম্বল ধুলে কি হবে? জিহো বলে, আঙ্কেল হংগু বলেছে কম্বল ধুয়ে দিলে নাকি বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই মা ফিরে আসবে। এর পরদিন সকালে জিহো ঘুম থেকে উঠে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখে সে খুশিতে তার বাবাকে ডেকে তুলে বলে, চলো বাইরে গিয়ে মাকে খুঁজে আনি, সে হয়তো এতক্ষণে চলে এসেছে। এই বলে সে তার রেইনকোট পরে বাহিরে দৌড়ে চলে যায়। সে তাদের বাড়ির পাশের এক পরিত্যক্ত রেল স্টেশনে চলে আসে এবং চারিদিকে তার মাকে খুঁজতে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে মৃত মানুষ কখনো ফিরে আসে না, তাই সে তার মাকে কোথাও খুঁজে পায় না। ছেলের এই পাগলামো দেখে উজিনের মন খুব খারাপ হয়। সে বলে, আসার সময় রাস্তায় হয়তো কোনো সমস্যা হয়েছে, সেজন্য তোমার মা আজ আসতে পারেনি। তাই এখন চলো, বাসায় চলো, আমরা আগামীকাল এসে আবার তাকে খুঁজবো। জিহো বলে, মা আমাকে প্রমিস করেছে বর্ষার প্রথম দিন সে ফিরে আসবে, আমি তাকে না নিয়ে বাড়ি ফিরে যাব না। তখন উজিন তাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর উজিন সামনের এক টানেলের দিকে লক্ষ্য করে দেখে টানেলের ভেতর কেউ একজন মাথা নিচু করে বসে রয়েছে। জিহো বলে, এটা নিশ্চয়ই তার মা। উজিন বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। কিন্তু জিহো তার পিছু পিছু চলে আসে এবং দৌড়ে গিয়ে তার মাকে মামা বলে ডাকতে থাকে। মেয়েটি যখন মাথা উঁচু করে তখন উজিন মেয়েটিকে দেখে হতবিহ্বল হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে সম্পূর্ণ সোহার মতোই ছিল। মেয়েটি জিহোকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার ছেলে জিহো। তুমি আমাকে চিনতে পারছো না কেন মা? তুমি বলেছিলে যখন বৃষ্টি নামবে তখন তুমি মেঘের রাজ্য থেকে ফিরে আসবে। মেয়েটিকে দেখার পর উজিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিজের গালে নিজেই চড় মারতে থাকে। এরপর জিহো
তাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার ছবি দেখিয়ে বলে, এটা হচ্ছে তুমি, আর তোমার পাশে ছেলেটি হচ্ছে আমি। এরপর জিহো তার নিজের হাতে আঁকা একটা ড্রয়িং দেখিয়ে তাকে ওয়েলকাম জানায়। উজিন সোহাকে বলে, সমস্ত জিনিসপত্র আগের মতোই রাখা রয়েছে, যেরকমটা তুমি রেখে গিয়েছিলে, তুমি চাইলে সেগুলো ব্যবহার করতে পারো। এই বলে সে তার ছেলে জিওকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। জিও তার বাবাকে বলে, তার মা হয়তো মেঘের রাজ্য থেকে আসার সময় মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে, এজন্যই হয়তো তার কোনো কিছুই মনে পড়ছে না। উজিন বলে, আমরা তোমার মায়ের বিষয়ে কাউকে বলবো না, তাহলে সে রেগে গিয়ে আবারও মেঘের রাজ্যে ফিরে যাবে এবং আমরা তার সাথে এমন ভান করব যাতে তার মনে হয় আমরা এতদিন একই সাথে বসবাস করে আসছি। জিহো তার কথায় রাজি হয় এবং তার বাবাকে প্রমিস করে যে তার মায়ের বিষয়ে কাউকে বলবে না। এরপর তারা ওয়াশরুম থেকে বেরোলো। সোয়া জিজ্ঞেস করে, আমি কি সত্যিই আপনাদের সাথে থাকতাম? উজিন বলে, আমরা তিনজন এই ঘরেই থাকি, আর তুমি হচ্ছে আমার স্ত্রী এবং জিহোর মা। তখন সোয়া বলে, আমাকে দেখার পর জিহু কেন মেঘের রাজ্যের কথা বলল এবং সে আমাকে কেন ওয়েলকাম জানালো? তাছাড়া আপনি বললেন সবকিছু আগের মতোই রয়েছে, যেমনটা আমি রেখে গিয়েছিলাম। আমি কি সবকিছু এরকম অগোছালো রেখে গিয়েছিলাম? এই কথা শুনে তারা দুজন ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। মুজিন বুঝতে পারছিল না যে সে সোহাগকে কি উত্তর দিবে। তখন জিও বলল, তুমি অসুস্থ ছিলে এবং মেহেগের রাজ্য নামের এক হসপিটালে ভর্তি ছিলে। সোহা বলে, তাহলে আমি হসপিটালের বেডে না থাকলে টানেলের মধ্যে কি করছিলাম? এ কথা শুনে উজিন আবারও কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তখন জোকে বলল, তুমি গতকাল সুস্থ হয়েছ এবং টানেলের মধ্যে আমরা লুকোচুরি খেলতে গিয়েছিলাম। লুকোচুরি খেলতে গিয়ে তুমি মাথায় আঘাত পেয়েছিলে, এজন্যই হয়তো তোমার কিছুই মনে পড়ছে না। এরপর রাতের বেলা উজিনের ঘুম আসছিল না, কারণ তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মেয়েটা কি সত্যিই সোহা, নাকি অন্য কেউ, নাকি এটা সোহার আত্মা? তাই সে সোহাকে চেক করার জন্য তার রুমে যায় এবং দেখতে পায় জিহোকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে আছে। সে সোহাকে টাচ করে বুঝতে পারে সে কোনো আত্মা নয়, সে একজন মানুষ। সকালবেলা জিহো স্কুলের জন্য রেডি হয় এবং বরাবরের মতো আজও সে তার শার্টের বোতাম উল্টোভাবে লাগায়। তখন সোহা তাকে কাছে ডাকে এবং তার শার্টের বোতাম ঠিকভাবে লাগিয়ে দেয়। এরপর জিহো তার মায়ের গালে চুমু খেয়ে স্কুলের জন্য বেরোয় এবং উজিনের যখন পালা আসে তখন সে ভয়ে সোহাকে চুমু না খেয়ে তার ছবিতে চুমু খেয়ে বেরিয়ে যায়। এরপর উজিন জিহুকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু সে স্কুলে না গিয়ে আবার বাসায় ফিরে আসে এবং তার মায়ের সাথে সারাদিন খেলাধুলা করেই কাটিয়ে দেয়। এরপর রাতের বেলা ডিনারের সময় হয়। জিহো তার মায়ের হাতে রান্না খেতে চায়। যেহেতু সোহার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে রান্না করতে জানতো না, কিন্তু এই ছোট্ট ছেলেটির মন রক্ষার্থে সে রান্না করতে যায়। গরম তেলের মধ্যে পাস্তা ঢেলে দেয়, ফলে সেগুলো এদিক সেদিক উড়ে আসতে থাকে। এই দেখে জিহো ভয়ে টেবিলের নিচে গিয়ে লুকায়। উজিন সোয়াকে প্রোটেক্ট করে এবং গরম পাস্তাগুলো উজিনের পিঠে এসে লাগে। সোয়া উজিনের পিঠে মলম লাগিয়ে দেয় আর জিজ্ঞেস করে, আমাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল? তখন উজিন তাদের প্রথম দিনগুলোর কথা বলতে শুরু করে। উজিন বলে, আমাদের দেখা হয়েছিল হাই স্কুলে পড়ার সময়। তুমি ছিলে স্কুলের টপ স্টুডেন্ট আর আমি ছিলাম স্কুলের সুইমিং টিমের একজন সদস্য। তাই স্কুলের অর্ধেক সময় আমাকে সুইমিং প্র্যাকটিস করতে হতো আর বাকি অর্ধেক সময় আমি ক্লাস করতাম। ক্লাসে এসে আমি ঘুমিয়ে পড়তাম, তাই কারোর সাথে কথা বলার খুব একটা সুযোগ পেতাম না। এরপর তোমাদেরকে সাঁতার শেখানোর দায়িত্ব দেওয়া হলো আমার উপর। সাঁতার শিখতে গিয়ে তুমি প্রায় ডুবেই যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এরপর থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। আমরা দেখতে পাই বর্তমানে মিস্টার হংগু স্কুলের সময় উজিনের বেস্ট ফ্রেন্ড ছিল। উজিনকে আইডিয়া দেয় যে সে সোহার সাথে কথা বলার চেষ্টা করতে, তার কাছে কলম বা ইরেজার চাইতে। হংগু এর কথা মতো উজিন সোহার কাছে কলম চায়, সোহা তাকে মানা করে দেয়। এরপর ডান্স প্র্যাকটিসের সময় হংগু উজিনকে বলে, সে যদি তোকে পছন্দ করে অবশ্যই সে তোর পার্টনার হবে। তারা দুজনেই ছিল লেফট হ্যান্ডেড বা বাঁহাতি। ঘটনাক্রমে টিচার তাদের দুজনকে পার্টনার বানিয়ে দেয়। সোহাকে প্রথমবারের মতো এত কাছ থেকে দেখে উজিন খুব নার্ভাস হয়ে পড়ে এবং অ্যাক্সিডেন্টলি উজিনের মাথার সাথে লেগে সোহার নাক ফেটে যায়। এরপর থেকে তারা একে অপরের সাথে আর কথা বলে না। বিদায় অনুষ্ঠানের দিন হংগু উজিনকে বলে সোহাকে প্রপোজ করতে। হঠাৎ তখন সোহা চলে আসে, কারণ সে তার ডায়েরিতে স্মৃতি হিসেবে স্কুলের সবার সিগনেচার নিয়েছিল। তাই সে বলে হংগু এবং উজিনকেও সিগনেচার করতে। সিগনেচার শেষে ভুলবশত
উজিন তার নিজের কলমটা সোহাকে দিয়ে দেয়। এরপর বর্তমানে ফিরে আসে। উজিন বলে সে এবং হোঙ্গো পাশের একটি কলেজে ভর্তি হয়, আর সোয়া সিওল শহরের এক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়। তখন সোয়া ওই কলমটি হাতে নিয়ে তার অতীত মনে করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না। তখনই জিওর ঘুম ভেঙে যায় এবং সে এসে তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। সোয়া উজিনকে বলে, কলেজে উঠেও কি আমরা ডেট করিনি? উজিন বলে, কলেজের প্রথম গ্রীষ্মের ছুটিতে আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার গলার আওয়াজ শোনার পরে আর কথা বলার সাহস হয়ে ওঠেনি। এভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন তুমি যখন আমাকে হ্যালো বলেছিলে, তখন আমি ভয়ে ফোন কেটে দিই। ভয়ে ফোন কেটে দিতে নেই, কিন্তু হোঙ্গো এসে আমাকে বাধ্য করে তোমার সাথে কথা বলতে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি তোমার কাছে সেই কলমটি চেয়ে বসি। তুমি সিওল শহর থেকে আমাদের শহরে আসার জন্য রাজি হও। সেদিন হোঙ্গো আর আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। তারপর দিন উজিন চুলে কালার করে এবং কালারফুল ড্রেস পরে সোহার সাথে দেখা করতে চলে আসলে উজিন এতটাই নার্ভাস হয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। যখন সোহা উজিনকে তার কলমটি ফিরিয়ে দিয়ে চলে যেতে নেয়, উজিন তাকে পেছন থেকে ডেকে বলে, তুমি কি তৃষ্ণার্ত? সোহা বলে, হ্যাঁ। এরপর তারা দুজন একসাথে ডিনার করে। ডিনার শেষে তারা যার যার গন্তব্যে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে। কিছুক্ষণ পর পর বাস এসে দাঁড়ায়। সোহা বলে, এটাতে অনেক যাত্রী, পরেরটাতে যাব। এরপর উজিনের বাস আসে, কিন্তু সে বলে, আগে তুমি যাও, তারপর আমি যাব। এভাবে তারা অনেকগুলো বাস মিস করে। আসলে তারা একে অপরের সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে চাইছিল। এরপর সোহার সর্বশেষ বাস চলে আসে। সে বাসে উঠে পড়লে বাস চলতে শুরু করে। কিছুক্ষণ পর উজিন দৌড়ে আসে এবং সেই বাসে উঠে পড়ে। সোহা, আমি তোমার কাছে নিয়মিত চিঠি লিখতে চাই। সোহা দেখে বৃষ্টিতে ভেজার ফলে উজিনের চুল থেকে কালার বেরোচ্ছে। সে কালার মুছে দিয়ে বলে, তুমি অবশ্যই আমাকে চিঠি লিখতে পারো। তখন বাস ড্রাইভার উজিনকে ধরে বাস থেকে নামিয়ে দেয়। সিন রিয়েল টাইমে চলে আসে। উজিনের কাছ থেকে এই ঘটনা শুনে তারা দুজনেই হাসতে থাকে। এরপর উজিন তার কাজে চলে যায়। টিভিতে দেখতে পায় আগাম কয়েকদিন প্রচুর বৃষ্টি হবে এবং বর্ষাকাল আরো দীর্ঘায়িত হবে। এই দেখে সে খুব খুশি হয়। এদিকে সোয়া বাসার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখন সে বাসার সামনে ছোট্ট আরেকটি ঘর দেখতে পায়। সেই ঘরে সোহার অনেক স্মৃতি সংরক্ষিত ছিল। সেখানে উজিন এবং জিওরও কিছু ছবি দেখতে পায়। সেগুলো সোহা এঁকেছিল। ছবিগুলো দেখে সে ফিল করে তাদের পরিবারটা খুব ছোট হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। এরপর একদিন উজিনের বন্ধু হংগু উজিনকে একটি রেস্টুরেন্টে ডাকে, কারণ সে উজিনের জন্য একটি মেয়ে পছন্দ করেছে। সে চাইছে উজিন আবার বিয়ে করুক, ফলে জিহো আবারও মায়ের ভালোবাসা পাবে। এটা বুঝতে পেরে উজিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, কারণ সে আর বিয়ে করতে চায় না। সোহার জায়গায় সে অন্য কাউকে দিতে পারবে না। হংগু বলে, তোর বিয়ে করে নেওয়া উচিত, কারণ সোহা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, সে আর কখনোই ফিরে আসবে না। এই শুনে উজিন সেখান থেকে চলে যায়। তখন রেস্টুরেন্টে ফিরে হংগু বুঝতে পারে সেই মেয়েটি আসলে হংগুকে পছন্দ করে। রাতের বেলা হংগু ড্রিঙ্কস করে মাতাল হয়ে উজিনের বাড়ি আসে। সে একটি পেঙ্গুইনের ড্রেস পরেছিল এবং চিৎকার করে বলে, আমি মেঘের রাজ্য থেকে এসেছি, আমার নাম সোয়া। উজিন গিয়ে তার মুখ চেপে ধরে এবং তাকে মাতলামি করতে মানা করে। হংগুয়ের গলার আওয়াজ শুনে সোহা বাইরে যেতে নেয়। জিহো বলে, তুমি যেতে পারবে না, কারণ আঙ্কেল হংগু দেখতে খুবই বিশ্রী, তার মাথাটা অত্যাধিক বড়। আসলে সে তার বাবাকে প্রমিস করেছিল তার মায়ের বিষয়ে কাউকে বলবে না, এই জন্যই সে সোহাকে বাইরে যেতে দিচ্ছিল না। কিন্তু হংগু পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। তখন সোহা বাইরে বেরিয়ে হংগুকে দেখতে পায়। হংগু তাকে দেখে ভূত মনে করে এবং তার মুখের হাসি চলে যায়। সে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কোনোভাবেই তাকে আর ধরে রাখা সম্ভব হয় না। এরপর সোয়া আবারও তাদের কলেজ লাইফের স্টোরি শুনতে চায়। উজিন বলে সে সোহাকে নিয়মিত চিঠি লিখত এবং তাকে বাসে বিদায় দেওয়ার পরে শরতের ছুটিতে তারা আবারও দেখা করে। তারা একসাথে মুভি দেখতে যায়। থিয়েটারে মজার একটা কাহিনীও ঘটে। উজিন সোহার হাত ধরতে গিয়ে অন্য এক লোকের পা ধরে বসে। এই দেখে সোহার প্রচন্ড হাসি পায়। এরপর বাইরে বের হয়ে
সোয়া উজিনের জ্যাকেটের পকেটে হাত রাখে। এভাবেই তারা প্রথমবারের মতো একে অপরের হাত ধরে। তখন সিন বর্তমান সময়ে চলে আসে। ঠিক একইভাবে বর্তমানের সোয়া উজিনের পকেটে হাত রাখে। উজিন তখন আরো একবার তার ভালোবাসার হাতটি স্পর্শ করে। উজিন লক্ষ্য করে দেখে যে জিহো ঘুমিয়ে আছে। এই সুযোগে তারা দুজন ঘুরতে বেরোয়। উজিন সোয়াকে নিয়ে একটি পাহাড়ের উপরে চলে যায়। সে তাকে একটি দূরবীন দেয় এবং এর মাধ্যমে সামনে দেখতে বলে। সোহা দেখতে পায় দূরের একটি মনিটরে মুভি চলছে। সে মনোযোগ সহকারে মুভিটি দেখতে শুরু করে। তখন উজিন তাকে কিস করতে যায়, কিন্তু ভুলবশত সোয়া উজিনকে চড় লাগিয়ে দেয়। আসলে সোয়া নিজেও বুঝতে পারেনি যে দূরবীনের সামনে কি চলে এসেছিল। এরপর সে আবারও মুভি দেখতে শুরু করে। এবার সে দূরবীনের নিচে দিয়ে চেষ্টা করে সফল হয়। এরপর দিন সোয়া জিওর পড়ার টেবিলে মেঘের রাজ্যে পেঙ্গুইন নামক সে গল্পের বইটি দেখতে পায়। বুঝতে পারে জিহোর মা অর্থাৎ সোয়া নিজেই এই গল্পের বইটি লিখেছিল। সে দেখতে পায় জিও 4 পাতা বিশিষ্ট বেশ কিছু গাছ জানালার গ্লাসের কাছে লাগিয়ে রেখেছে। সোয়া জিজ্ঞেস করে, এগুলো দিয়ে কি হবে? জিও বলে, এগুলো লাগালে বৃষ্টি হবে, কারণ আমি বৃষ্টি খুব ভালোবাসি। আসলে সোয়া মৃত্যুর আগে বলেছিল 4 পাতা বিশিষ্ট 10টি গাছ খুঁজে পেলে মানুষের একটি ইচ্ছা পূরণ হয়। এরপর তারা 3জন জঙ্গলে ঘুরতে আসে। তারা সেই দিনটা খুবই এনজয় করে। ফেরার পথে উজিন তাদের দুজনকে পিঠে বয়ে নিয়ে আসে, ফলে সে খুবই হাঁপিয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর উজিন সোয়াকে বলে, সে যখন খুব বেশি হাঁপিয়ে যায় অথবা তার হার্টবিট যখন বেড়ে যায় তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। সোয়া তাকে জিজ্ঞেস করে, এই রোগটা কবে থেকে দেখা দিয়েছে? উজিন বলে, যখন আমি জাতীয় সাঁতার প্রতিযোগিতার জন্য সিলেক্ট হই তখন থেকে। পূর্বস্মৃতি। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। উজিন জাতীয় সাঁতার প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়। সোয়া তার শুভকামনার জন্য তাকে 4 পাতা বিশিষ্ট একটি গাছ উপহার দেয়। এরপর উজিন পুরোদমে ট্রেনিং শুরু করে। ট্রেনিং শুরু করার পর প্রথমবার যখন সে অজ্ঞান হয়ে যায়, ডক্টর বলে এই রোগটি কখনো ভালো হবে না এবং তাকে খেয়াল রাখতে হবে তার হার্টবিট যেন সবসময় কন্ট্রোলে থাকে। সে হাঁপিয়ে গেলে অথবা হার্টবিট বেড়ে গেলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলবে। এই কারণে উজিনকে বাধ্য হয়ে সাঁতার ছেড়ে দিতে হয়। উজিন সাঁতার ছেড়ে দেওয়ার পর সোহা তার সাথে দেখা করতে আসে, জানতে চায় সে কেন সাঁতার ছেড়ে দিয়েছে। উজিন তার রোগের বিষয়ে সোহাকে কিছুই বলে না। সে বলে সোহার প্রতি তার এখন আর কোনো ফিলিংস নেই। এই বলে সে সোহাকে চলে যেতে বলে। কেউ কারোর সাথে দেখা না করার সিদ্ধান্ত জানায়। এরপর অনেকদিন কেটে যায়। উজিন সোহাকে প্রচন্ড মিস করে এবং সোহাকে দেখার জন্য সিওল শহরে আসে। উজিন দূর থেকে তাকে দেখতে পায়। সে যখন তার সাথে কথা বলতে যাবে তখন সোহা অন্য কারো গাড়িতে উঠে চলে যায়। উজিন ধরে নেয় সোহা মুভ অন করেছে, সে এখন অন্য কারো। এই দেখে সে চলে আসে আর বলে, তুমি ঠিকই করেছো, আসলে আমি তোমার যোগ্য নই। সোহার দেয়া সেই 4 পাতা বিশিষ্ট গাছটি ফেলে দেয়। এরপর উজিন সেই শহরের একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জব নেয় এবং তার পাশের গ্রামে ছোট একটি বাড়িতে থাকা শুরু করে। এভাবে কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন সোহা তাকে ফোন করে তার বর্তমান ঠিকানা চেয়ে নেয় এবং তার কাছে চলে আসে এবং বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। উজিন ইমোশনাল হয়ে পড়ে। তারা একে অপরকে গ্রহণ করে নেয়। সিন বর্তমানে চলে আসে। যখন উজিন সোহাকে তাদের অতীত সম্পর্কে বলছিল, তাদের ভালোবাসার গল্পটি সোহার হৃদয় ছুঁয়ে যায়। সে আবার নতুন করে উজিনের প্রেমে পড়ে। উজিন বলে, তুমি তোমার লেখাপড়া, তোমার পরিবার সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছিলে, বলেছিলে আমাদের দূরে থাকার সময় প্রতিটা মিনিটকে তুমি ঘৃণা করো। এরপর আমাদের বিয়ে হলো, তারপর জিহো জন্ম নিল। তখন সোহা বলে, আমি সারাটা জীবন এভাবেই তোমার সাথে থাকতে চাই। এরপর দিন সকালে সোহা সেই ছোট্ট ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায়। তখন সে বুকশেলফের উপরে একটি ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিটা সে নিজেই লিখেছিল, কিন্তু এই বিষয়ে তার এখন কিছুই মনে নেই। সে ডায়েরিটা পড়া শেষ করে এবং হতবাক হয়ে যায়।
যেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। এরপর রাতের বেলা উজিন জিহুকে গোসল করিয়ে দিচ্ছিল, তখন জিহু তার বাবাকে জিজ্ঞেস করে তার কাছে 4 পাতা বিশিষ্ট 8টি গাছ ছিল, কিন্তু এখন সেখানে 9টি গাছ লাগানো রয়েছে। এই একটি গাছ সেখানে কে লাগালো? উজিন বলে সে লাগায়নি। জিহু বলে তাহলে বাকি গাছটা তার মা লাগিয়েছে। তারপর দেখা যায় সোহা জিহুকে ডিম ভাজতে শেখায়, আরও শেখায় কিভাবে কাপড় শুকাতে হয়, কিভাবে ঘর পরিষ্কার করতে হয়, নিজের চুলে কিভাবে শ্যাম্পু করতে হয়। এরপর সে জিহুর ছোট্টবেলার একটি ভিডিও ক্লিপ দেখে, সেই ভিডিওটি সোহা নিজেই রেকর্ড করেছিল। সেই ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে সোহা বলে তোমাদের দুজনকে ঠিক পেঙ্গুইনের মতো লাগছে। যখন মা পেঙ্গুইনটি খাবারের সন্ধানে চলে যায়, তখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাবা পেঙ্গুইনটি তার বাচ্চাকে এভাবেই বুকে ধরে রাখে। ভিডিও ক্লিপটি দেখে তাদের তিনজনের ভালোবাসা অনুভব করতে পারে, কিন্তু সেই সময়গুলো সে এখন আর মনে করতে পারে না। সে তার অতীত মনে করতে পারে না ভেবে অঝরে কাঁদতে থাকে, এবং দরজার বাহির থেকে এই সব কিছুর উজিন দেখতে পেয়েও সেও ইমোশনাল হয়ে পড়ে। উজিন হঙ্গুকে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ে এবং গাছপালা দিয়ে সেই টানেলের রাস্তাটি বন্ধ করে দেয়। সে এই টানেলের মধ্যে তারা সোহাকে খুঁজে পেয়েছিল। উজিন এখন বিশ্বাস করতে শুরু করেছে যে বর্ষাকাল শেষ হলেই সোহা এই টানেলের মধ্য দিয়ে চিরকালের জন্য চলে যাবে। পরদিন উজিনকে জিহোর এক বন্ধুর মা ফোন করে ডাকে এবং বলে জিহো তাদের গাড়িটি ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করছিল। মহিলাটি বলে জিহো মনে হয় মানসিক সমস্যায় ভুগছে, ওকে ডক্টর দেখানো উচিত। উজিন তার কাছে ক্ষমা চেয়ে জিহোকে নিয়ে বাড়ি ফিরছিল। জিহু রাস্তার মধ্যে কান্না করতে শুরু করে, বলে তার ওই বন্ধুটি বলেছিল যেদিন তাদের গাড়িটি ওয়াশ করা হয় সেদিনই অঝরে বৃষ্টি শুরু হয়ে যায়। জিহু আরও বলে সে তার মাকে হারাতে চায় না, প্রয়োজনে সে প্রত্যেক দিন ওই গাড়িটি ওয়াশ করবে। ছেলের এই কথাটা উজিনের হৃদয়ে গিয়ে লাগে। সে তার ছোট্ট ছেলেটাকে বুকে টেনে নেয়, অনেক কষ্টে সে নিজের চোখের পানি আটকে রাখে। এরপর দিন সোহা হঙ্গুয়ের বেকারি শপে আসে। তাকে দেখে হঙ্গু প্রচণ্ড ভয় পায়। সোহা বলে ভয় পাবেন না, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। আপনাকে দীর্ঘ সময় ধরে আমার একটি সাহায্য করতে হবে। হঙ্গু তার কথায় রাজি হয়। কি ছিল সেই সাহায্য তা আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর উজিন আরও কিছু ডালপালা নিয়ে সেই টানেলের কাছে যায় এবং দেখতে পায় তার রেখে যাওয়া ডালপালাগুলো টানেলের মুখ থেকে নিজে নিজেই সরে গিয়েছে। এ থেকে সে বুঝতে পারে তারা চাইলেও হয়তোবা সোহাকে আর আটকে রাখতে পারবে না। ওইদিকে জিহো তার মাকে বাসায় দেখতে না পেয়ে বাহিরে এসে খুঁজতে থাকে। দেখতে পায় তার মা তার জন্য কেক নিয়ে এসেছে। আজ জিহোর জন্মদিন। এরপর রাতের বেলা তারা জিহোর জন্মদিন উদযাপন করে এবং তিনজন একসাথে একটি ছবি তুলে রাখে। সোহা উজিনকে বলে, আচ্ছা জিহো বড় হয়ে দেখতে কিরকম হবে? হয়তোবা তোমার মতোই হ্যান্ডসাম হবে, তাই না? উজিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাদের দুজনের মধ্যে এক বিশাল শূন্যতা লক্ষ্য করা যায়। পরদিন জিহুর স্কুলে অনুষ্ঠান চলছিল। কথা ছিল তার বাবা মা দুজনই সেই অনুষ্ঠান দেখতে আসবে, কিন্তু উজিন তার কাজে আটকে যায় এবং সোহা আসতে লেট করে। তাই জিহু খুব মন খারাপ করেছিল। বাচ্চারা একসাথে গান গাইছিল, কিন্তু জিহু চুপচাপ দাঁড়িয়েছিল। তখন সোহা সেখানে চলে আসে। এরপর বাচ্চারা এক এক করে বলতে শুরু করে যে সে বড় হয়ে কি হতে চায়। কেউ বলে সে বড় হয়ে ফুটবলার হবে, কেউ সিঙ্গার, অ্যাক্ট্রেস অথবা ডক্টর হবে। এরপর যখন জিহোর বলার সময় আসে তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সবার দিকে তাকায়। জিহো সামনে তাকিয়ে তার মাকে দেখতে পায়। এরপর জিহো সামনে এগিয়ে আসে। প্রথমে সে বাকিদের মতো করেই বলে আমি ভালো দৌড়াতে পারি। এ বলে সে কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর আবারও বলতে শুরু করে আমি ডিম ভাজতে পারি, আমি ঘর পরিষ্কার করতে পারি, কাপড়গুলো শুকানোর আগে ভালো করে ঝেড়ে নিতে হবে, আমি এখন নিজেই চুলে শ্যাম্পু করতে পারি, শ্যাম্পু করার সময় নখ ব্যবহার করা যাবে না, এবং ডিমগুলো ভাঙার সময় আলতো করে ধরতে হবে, তা না হলে ডিমটা ফেটে যাবে। এখন আমি আমার বাবার যত্ন নিতে পারবো, কারণ আমি আমার মাকে প্রমিস করেছি সব সময় বাবার খেয়াল রাখবো। ছোট্ট ছেলেটির এই কথাগুলো শুনে সেখানকার প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়ে পড়ে। ওইদিকে উজিনের বস সুইমিং পুলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। উজিন তাকে বাঁচায় এবং হার্টবিট বেড়ে যাওয়ার কারণে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। তখন আকাশে ঝলমলে রৌদ্রের আলো দেখা যায়, অর্থাৎ বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে। এখন সোহাকে চলে যেতে হবে। উজিনের জ্ঞান ফিরে আসে, সে অ্যাম্বুলেন্স থেকে নেমে সে টানেলের দিকে রওনা হয়। অপরদিকে জিহো সূর্যের আলো দেখতে পায়
এবং স্কুল থেকে প্রায় দৌড়ে বেরিয়ে যায় এবং বাড়ি ফিরে। সে তার মাকে কোথাও খুঁজে পায় না। সে তার টেবিলের উপর গল্পের বইটা খোলা অবস্থায় দেখতে পায়। সেই পাতায় লেখা ছিল, মেঘের রাজ্যের ট্রেন মিস করলে আর কখনোই ফিরে যেতে পারবে না। সোহা ধীরে ধীরে টানেলের দিকে যাচ্ছিল। তখনই জিহো পেছন থেকে ডাক দেয় এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি চলে যাচ্ছ তাই না? সোহা বলে, আমাকে যেতেই হবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে প্রথমে চিনতে পারিনি বলে। তখন জিহো তাকে সরি বলে। সোহা বলে, তুমি কিসের জন্য সরি বলছো? জিহো বলে, আমার জন্যই তুমি মারা গিয়েছিলে। তোমার আত্মীয়রা বলেছে আমার হওয়ার পর থেকেই তুমি অসুস্থ হয়ে পড়ো, এজন্য আমি সরি। যদি এসব আগে জানতে পেতাম তাহলে কখনোই তোমাকে বিরক্ত করতাম না। সোহা বলে, কে বলেছে এসব কথা? তুমি কখনোই আমাকে বিরক্ত করনি, বরং তোমাকে পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। জিহো বলে, কিন্তু আমি জন্ম না নিলে তুমি বাবার সাথে আরও দীর্ঘ সময় জীবিত থাকতে। সোহা বলে, যদি আমি 100 বছরও বেঁচে থাকতাম তবুও তোমাকে ছাড়া আমি কখনোই খুশি থাকতে পারতাম না। তোমাকে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি মেঘের রাজ্যে ফিরে সেখান থেকে সব সময় তোমাকে দেখব। কথা দাও, তুমিও নিজের যত্ন নিবে এবং বাবার খেয়াল রাখবে। তখন জিহো বলে, আমি তোমাকে কখনোই ভুলবো না মা। এই শুনে সোহা তার কান্না আর আটকে রাখতে পারে না। সে শেষবারের মতো তার ছেলেকে জড়িয়ে ধরে। ওইদিকে উজিন টানেলের দিকে আসার সময় প্রচণ্ড হাঁপিয়ে যায়। একাধিকবার জ্ঞান হারালেও সে বারবার উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। তখন আমাদেরকে দেখানো হয় গতকাল রাতে সোহা তাকে বলেছিল সব সময় জিহোর পাশে থাকবে। সে যদি তোমাকে কখনো বোঝা মনে করে তাহলে তুমি মেঘের রাজ্যে চলে এসো, আমার পাশের জায়গাটা তোমার জন্যই খালি রাখবো। কথাটা বলি সোহা কাঁদতে থাকে। এরপর উজিন টানেলের কাছে এসে পৌঁছায়। সে দেখতে পায় সোহা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু এবার তারা আর কান্না করে না। তাদের মুখে প্রশান্তির হাসি এবং একে অপরকে হারিয়ে ফেলার শূন্যতা দুটোই লক্ষ্য করা যায়, যা কখনো ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। এরপর থেকে জিহো এবং উজিন তারা দুজন নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে লাগলো। এখন জিহো নিজেই ডিম ভাজে, উজিন এখন সঠিকভাবে শার্টের বোতাম লাগায়, এমনকি তারা তাদের ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। আজও ঘর থেকে বেরোনোর আগে তারা সোহার ছবিতে চুমু খায়। এখন আর উজিন হাঁপিয়ে পড়ে না। দেখা যায় বর্তমানে সে একজন সাঁতার প্রশিক্ষক হয়ে উঠেছে। একদিন সোহা রেখে যাওয়া একটি চিরকুট সে দেখতে পায়। সেই চিরকুটে সোহা তার ডায়েরিটার কথা লিখেছিল। সেদিন উজিন সেই ডায়েরিটা খুঁজে পায় এবং পড়তে শুরু করে। এতক্ষণ আমরা এই পুরো গল্পটা জিহো এবং উজিনের দিক থেকে দেখেছি, আর এখন গল্পটা সোহার ডায়েরি অনুযায়ী তার দিক থেকে দেখানো হবে। ডায়েরিতে লেখা ছিল, হাই স্কুলের প্রথম দিনেই তার সাথে আমার একটি সরু রাস্তায় দেখা হয়। রাস্তাটা খুব সরু থাকায় সে তার ছাতা বন্ধ করে নেয় যেন আমি স্বাভাবিকভাবে চলে যেতে পারি। মেয়েদের প্রতি তার এই সম্মান দেখে আমি তাকে পছন্দ করতে শুরু করি। অদ্ভুতভাবে আমরা দুজন একই স্কুলের একই ক্লাসে ছিলাম। এরপর সাঁতার শিখতে গিয়ে আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম। এটা ছিল আমার কাছে খুবই বিব্রতকর একটা অবস্থা। এরপর একদিন ক্লাসে বসে আমি ডায়েরিতে তার নাম লিখছিলাম। হঠাৎ করে সে আমার কাছে কলম চেয়ে বসলো। আমি ভয়ে তাকে না করে দিলাম, যদিও পরে আমার খুব আফসোস হয়েছিল। এরপর ডান্স প্র্যাকটিসের সময় আমি চেয়েছিলাম তার পার্টনার হতে, কিন্তু আমাকে অন্য একজনের সাথে প্র্যাকটিস করতে বলা হয়। তাই আমি জেনে বুঝে গড়বড় করেছিলাম। ফলে আমাকে ওজিনের সাথে প্র্যাকটিস করতে দেয়া হয়, কিন্তু ভুলবশত সে আমার নাক ফাটিয়ে দেয়। এতে আমি তার উপর মোটেও রেগেছিলাম না। আসলে আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমার কি বলা উচিত। এরপর আমি স্কুলের শেষ দিনেও আমার মনের কথা তাকে বলতে পারিনি। আমি শুধুমাত্র তার সিগনেচার নেয়ার জন্যই গিয়েছিলাম। সে লিখেছিল, ইট ওয়াজ গুড টু বি উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে কাটানো সময়গুলো ভালো ছিল। এই দেখে আমি প্রচণ্ড খুশি হই। আমি ভুলবশত তার কলমটি নিয়ে এসেছিলাম। বহুবার তাকে ফোন করতে চেয়েও কখনোই সেই সাহস হয়ে ওঠেনি। একদিন সাহস করে তাকে ফোন করতে যাই, ঠিক তখনই সে আমাকে ফোন করে তার কলমটি ফিরিয়ে দিতে বলে। কলমটি ফিরিয়ে দিয়ে আসার সময় সে যখন আমাকে পেছন থেকে ডেকেছিল, আমি প্রচণ্ড খুশি হই। অবশেষে আমরা প্রথমবারের মতো ডেটে যাই। ধীরে ধীরে
একে অপরের কাছে আসতে থাকি। হঠাৎ করে সে একদিন যোগাযোগ বন্ধ করে দিল। সে আর আমাকে দেখতে চায় না। এরপর থেকে প্রত্যেকটা রাত আমি কান্না করে কাটিয়েছি। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কলেজের এক বন্ধু আমাকে বাড়ি পর্যন্ত লিফট দিতে চেয়েছিল। হঠাৎ গাড়ির মধ্য থেকেই আমি অজিনকে দেখতে পেলাম। তখনই গাড়ি থেকে নেমে আমি তাকে খুঁজতে চলে আসি, কিন্তু সেখানে অজিন ছিল না। সেখানে পড়েছিল আমার দেয়া সেই 4 পাতা বিশিষ্ট গাছটি। বুঝতে পারি সে সত্যিই আমাকে দেখতে এসেছে। তাই আমি তাকে খোঁজার জন্য এদিক সেদিক ছুটতে থাকি এবং হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর চোখ খুলে আমি দেখতে পাই আমার সামনে একজন বয়স্ক লোক এবং একটা বাচ্চা বসে রয়েছে। বাচ্চাটি আমাকে মা বলে ডাকছে। আসলে সেদিন অ্যাক্সিডেন্টের পরে আমার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং আমি 8 বছর পরের ভবিষ্যতে চলে আসি। আমার কাছে সবকিছু অপরিচিত এবং অনভ্যস্ত লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমি তার প্রেমে পড়ে যাই। জিহোকে আপন করে নিই। এরপর আবার আমাকে আলাদা হয়ে যেতে হয়। চোখ খোলার পর নিজেকে হসপিটালে দেখতে পাই। ডক্টর বলে প্রায় 6 সপ্তাহ পর কোমা থেকে জ্ঞান ফিরে পেয়েছি। প্রথমে ভাবি এসব হয়তো স্বপ্ন ছিল, কিন্তু আমি লুকিয়ে উজিনের নতুন বাড়ির সামনে যাই। সেখানে ওই ছোট্ট ঘরটিও দেখতে পাই। বুঝতে পারি কোমায় থাকা অবস্থায় যা দেখেছি তার সবকিছুই একদিন সত্যি হবে। তাকে বিয়ে করা, ফুটফুটে একটি সন্তানের মা হওয়া, বিয়ের 8 বছর পর অকালে মৃত্যুবরণ করা, উজিন এবং জিহুকে একা রেখে চলে যাওয়া। আসলে আমি এত অল্প বয়সে মৃত্যুবরণ করতে চাইনি। হয়তোবা অন্য কাউকে বিয়ে করলে আমার ভবিষ্যৎটা অন্যরকম হতো, কিন্তু তাতে হয়তো আমি অতটা সুখী হতে পারতাম না যতটা আমি উজিন এবং জিহুর সাথে ছিলাম। তাই নিজের ইচ্ছে আমি এই ছোট্ট জীবনটাকেই বেছে নিলাম, যেখানে ভালোবাসার কোনো কমতি থাকবে না। তাই আমি সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছিলাম। ডায়েরিটা পড়ে উজিন সবকিছু বুঝতে পারে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, তোমার সাথে কাটানো সময়গুলো আমি ভালোবাসতাম। আমার জীবনটা অসাধারণ ছিল। এরপর 12 বছর কেটে যায়। আজ জিহোর 20তম জন্মদিন। আঙ্কেল হঙ্গু কেক এবং বার্থডে কার্ড নিয়ে আসে। হঠাৎ সোহা সেদিন হঙ্গুয়ের দোকানে গিয়ে তাকে এই সাহায্যটা করার জন্যই বলেছিল জিহোর 20তম জন্মদিন পর্যন্ত কেক নিয়ে যেতে এবং তার লেখা বার্থডে কার্ডগুলো জিহোর প্রত্যেকটা জন্মদিনে পৌঁছে দিতে। কার্ডে লেখা ছিল, শুভ 20তম জন্মদিন। অনেক বড় হয়ে গিয়েছো, তাই না? আশা করি সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবে। ইতি, তোমার প্রিয় মা, মেঘের রাজ্য থেকে। আঙ্কেল হোঙ্গুয়ের কাছে রেখে যাওয়া সেই কার্ডগুলো জিহো যত্ন করে সাজিয়ে রেখেছে এবং আজকের এই কার্ডটা হচ্ছে তার মায়ের রেখে যাওয়া সর্বশেষ কার্ড। তখন আঙ্কেল হঙ্গু তাকে বলে, আজ থেকে তোমার মায়ের প্রতিজ্ঞা থেকে আমি মুক্ত হলাম। জিহো বলে সে তার প্রথম ডেটিংয়ের জন্য শহরের দিকে যাবে, তাই সে আঙ্কেল হঙ্গুয়ের কাছে লিফট চায়। যাওয়ার আগে জিহো তার বাবাকে বলে, আমি তাড়াতাড়ি ফিরে আসব এবং নিজের হাতে ডিনার তৈরি করব। এরপর উজিন প্রতিদিনের মতো আবারও সোহার ডায়েরিটা পড়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ায় এবং এখানেই সিনেমা শেষ হয়ে যায়।